আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মিড টার্মের আগে আপনাদেরকে স্যার টু পোর্ট নেটওয়ার্ক সম্পর্কে আলোচনা করেছেন এবং টু পোর্ট নেটওয়ার্ক শেষ করেছেন বলে জেনেছি। তো আমরা মিড টার্মের পরে ফাইনাল থিওরির জন্য স্টাডি শুরু করব। তো আমরা প্রথমেই আরএলসি সার্কিটের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা শুরু করি। তো প্রথমেই সাইনুসয়েডাল ভোল্টেজ এবং কারেন্টের সাথে আর এল এবং সি এর রেজিস্টর, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের যে রেসপন্স সেটা আমরা প্রথমে দেখব। তো প্রথমেই রেজিস্টর সম্পর্কে যদি বলতে যাই, আমরা সবাই জানি রেজিস্টর কি করে। আর রেজিস্টর আমাদের কারেন্টের প্রবাহকে বাধা দেয়। তো কারেন্টের প্রবাহকে বাধা দিলেও আমাদের একটা সাইনোসয়েডাল ভোল্টেজ বা সাইনোসয়েডাল কারেন্টের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স কিন্তু তৈরি করে না। তার মানে কারেন্ট এবং ভোল্টেজ একই ফেজে থাকে, কিন্তু the magnitude ভিন্ন ভিন্ন হয় according to the value of resistor। সেটা আমরা একটু আলোচনা করি। তো রেজিস্টরের ক্ষেত্রে কি হয়, এটা পাওয়ার লাইন ফ্রিকোয়েন্সি বা মোটামুটি কয়েকশো কিলো হার্টজ পর্যন্ত আমাদের রেজিস্ট্যান্সের কোনো রেজিস্ট্যান্সের উপরে কোনো ইফেক্ট ফেলে না। মানে রেজিস্ট্যান্সটা আনচেঞ্জ থাকে, এটা কনস্ট্যান্ট থাকে। কোনো একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্স একটা নির্দিষ্ট তাপমাত্রায় যদি থাকে, তাহলে তার কোনো রেজিস্টর যদি নির্দিষ্ট তাপমাত্রায় থাকে তাহলে তার রেজিস্ট্যান্সটা আনচেঞ্জ থাকে আপ টু ফিউ হান্ড্রেড কিলো হার্টজ। আচ্ছা, তো এই ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে আমরা একটা রেজিস্টরকে কিন্তু কনস্ট্যান্ট ধরতে পারছি। তো যদি একটা রেজিস্টর কনস্ট্যান্ট হয় তাহলে সেখানে আমরা অবশ্যই ওহমস ল অ্যাপ্লাই করতে পারি। তো আমরা সাইনোসয়েডাল ভোল্টেজের জন্য ইকুয়েশন জানি কি, V equal to Vm sin omega। এখানে Vmটা কি, Vm হলো আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজ অর পিক ভোল্টেজ। পিক ভোল্টেজ কোনটা, যদি আমরা এখানে খেয়াল করি তাহলে এই যে এই পজিশনের যে ভোল্টেজটা, এই পজিশনের ভোল্টেজের ভ্যালুটা এটা হলো আমাদের Vm বা পিক ভোল্টেজ। আচ্ছা, তো এর সাথে সাইন ওমেগা টি আছে। তো এখানে ওমেগা দ্বারা কি বোঝায়, এটা হলো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ওমেগা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 2πf। ওকে, তো আমাদের ফার্স্ট একটা ফিগার দেখি যে আমাদের এমন একটা রেজিস্টিভ এলিমেন্ট আমরা নিয়েছি যার মধ্য দিয়ে আমাদের কারেন্ট এবং ভোল্টেজের রেসপন্সটা আমরা দেখতে চাই। তো আমরা প্রথমেই যেহেতু ধরেই নিয়েছি যে এটা লাইন ফ্রিকোয়েন্সি থেকে কয়েকশো কিলো হার্জ এর মধ্যেই আমাদের ফ্রিকোয়েন্সি রেঞ্জটা আসছে, তার মানে সেখানে আমাদের যে রেজিস্ট্যান্সটা সেটা কিন্তু আনচেঞ্জড বা কনস্ট্যান্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা ওহমস ল ইজিলি অ্যাপ্লাই করতে পারি। তাহলে ওহমস ল থেকে আমরা কি জানি, আমরা জানি I is equal to V/R। সো আমরা এখানে যেটা দেখলাম যে সাইনোসয়েডাল ভোল্টেজের ক্ষেত্রে আমরা ফিজিক্যাল কি লিখতে পারি, Vm sin omega t। তার মানে এখানে I is equal to V/R। এখানে আমরা V এর জায়গায় কি বসাতে পারি, Vm sin omega t। ওকে, সো Vm/R is equal to আমরা আবার কি বলতে পারি, আমরা কি জানি V/R is equal to I, তাই না? তাহলে Vm/R is equal to আমরা কি লিখতে পারি, obviously Im। আচ্ছা, তাই যদি হয় তাহলে এখন আমরা I is equal to কি বলতে পারছি, I is equal to বলতে পারছি না Im sin omega t। তাহলে দেখেন যে আমাদের V is equal to Vm sin omega t এবং I is equal to Im sin omega t, এই দুইটা সমীকরণের মধ্যে আমাদের এই ওমেগা টি, এখানেও আমাদের ফেজ আছে ওমেগা টি, এখানেও ফেজ আছে ওমেগা টি। মানে আমাদের দুজনের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স কিন্তু তৈরি হয়নি। আর যেহেতু ফেজ ডিফারেন্স তৈরি হয়নি তার মানে তারা সেম ফেজে আছে এবং তাদের ভ্যালুটা ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু তাদের ফেজ সেম। ওকে, তো
এটা যদি একটা ফিগারের মাধ্যমে আমরা দেখি, আমরা ফিগার 2 দেখতে পাচ্ছি দ্য ভোল্টেজ অ্যান্ড কারেন্ট অফ এ রেজিস্টিভ এলিমেন্ট আর ইন ফেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 0 ডিগ্রিতে আমাদের ভোল্টেজ এবং কারেন্ট উভয় 0, যখন π/2 তে গেছে 90 ডিগ্রিতে আমাদের ভোল্টেজ এবং কারেন্ট দুটার ভ্যালুই ম্যাক্সিমাম। আবার যখন পাইয়ে আছে মানে 180 ডিগ্রিতে কারেন্ট এবং ভোল্টেজ দুটাই 0। আবার একইভাবে আমরা এর পরের অংশ দেখতে পাচ্ছি যে কারেন্ট এবং ভোল্টেজ আমাদের একই সাথে সেম ফেজে আছে। ওকে, তো এখান থেকে আমরা বলতে পারি কি, আমরা আবার বলতে পারি V = IR। I = আমরা কি বলতে পারি, Im sin omega t, Im sin omega t, IMR sin omega t। তাহলে IMR এটা বলতে আমরা কি বুঝি, এই যে আমরা একটু আগেই এখানে বসাইছিলাম Vm/R = Im, তাহলে IMR = V হবে। তাহলে এখানে আমরা IMR এর জায়গায় Vm sin omega t বসাতে পারি। তাহলে আমরা I থেকে V বের করি বা V ইউজ করে I এর বের করি, দুই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের ইকুয়েশনটা সেমই থাকছে এবং আমাদের কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে যে দশা পার্থক্য সেটা শূন্য এবং তারা সমদশায় আছে। তাই যদি হয় তাহলে আমরা কি বলতে পারি, ফর এ পিওরলি রেজিস্টিভ এলিমেন্ট the voltage across the current through the element are in phase with their peak values related by Ohm's law। তার মানে আমরা এখানে বলতেই পারি যে একটা পিওরলি রেজিস্টিভ এলিমেন্টের মধ্যে আমাদের ভোল্টেজ এবং কারেন্ট দুইটাই সেম ফেজে থাকে এবং তাদের পিক ভ্যালুটা কিসের দ্বারা সম্পর্কিত, ওহমস ল দ্বারা সম্পর্কিত। এখানে তাদের ভ্যালুর যে ডিফারেন্সটা আমরা দেখতে পাচ্ছি, পিক ভ্যালুর যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছি, এটা মূলত আমাদের রেজিস্ট্যান্সের কারণে এই ডিফারেন্সটা দেখতে পাচ্ছি। আমাদের রেজিস্ট্যান্স যত বেশি হবে আমাদের কারেন্টের পিক ভ্যালুটা তত কম হবে, আর রেজিস্ট্যান্স যত কম হবে এই Vm এবং Im এর যে ম্যাক্সিমাম ভ্যালু তারা অনেকটাই কাছাকাছি চলে আসবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যদি একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখতে চাই তাহলে এখানে দেখতে পারি প্রথম এক্সাম্পলটা কি দেওয়া আছে, the voltage across a resistor is indicated। সেটা এখানে একটা আমাদের দেওয়া আছে ভোল্টেজ, আর এখানে আরেকটা ভোল্টেজ দেওয়া আছে, নাম্বার A নাম্বার B। আচ্ছা, তো find the sinusoidal expression for the current if the resistor is 10 ohm। আমাদের সাইনুসয়েডাল এক্সপ্রেশন বের করতে বলছে কার, কারেন্টের, যখন আমাদের রেজিস্টার কত 10 ওহম। তাহলে এখন আমাদের পরবর্তী কি বলা হয়েছে, স্কেচ দ্য কার্ভস ফর V and I। এরপর আমাদেরকে আবার V এবং I এর জন্য কার্ভ স্কেচ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা প্রথমে নাম্বার A এর জন্য দেখি। তো নাম্বার A তে আমাদের ভোল্টেজের ইকুয়েশন কি দেওয়া আছে, V = 100 sin 377t। আচ্ছা, আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, যে এক্ষেত্রে আমরা V এর সমীকরণ কি পেয়েছিলাম, V = Vm sin omega t। তাহলে V = Vm sin omega t হয়, এক্ষেত্রে আমরা বলেছিলাম Vm টা কি, পিক ভ্যালু, আর এখানে ওমেগা টি কি, এটা হলো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তাহলে এই সমীকরণের সাথে আমাদের যে ভ্যালুটা দেওয়া আছে V এর, তার সাথে যদি এখন তুলনা করি তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে এই যে 100টা আসলে কি, এটা হলো পিক ভ্যালু অফ ভোল্টেজ, সাইনুসয়েডাল ভোল্টেজের পিক ভ্যালুটা, এটা আমরা Vm। আর এখানে sin ওমেগা t যে কি দেওয়া আছে, sin 377t। তার মানে এই যে 377 এটা আসলে কার ভ্যালু, এটা আমাদের ওমেগার ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে কি, যে আমাদের কারেন্ট I এর ভ্যালু কত। আচ্ছা, তাহলে আমরা কি জানি, আমরা জানি Im = Vm/R। সো আমরা এখানে সরাসরি Im টা বা পিক কারেন্টটা পেয়ে যাচ্ছি। তো পিক কারেন্টটা কত হচ্ছে, Vm/R। Vm কত, 100 ডিভাইডেড বাই এই যে আমাদের রেজিস্টর 10 দেওয়া আছে, তার মানে আমাদের 100/10, তার আমাদের এখানে Im টা কত, 10 অ্যাম্পিয়ার। যেহেতু আমাদের এটা একটা রেজিস্টিভ এলিমেন্ট, তাহলে এখানে আমাদের অবশ্যই ভোল্টেজ এবং কারেন্ট তারা একই ফেজে থাকবে, সেম ফেজে থাকবে। তাহলে আমরা এখানে ইজিলি বলতে পারি যে কারেন্টের ভ্যালু কত হবে, I = হবে অবভিয়াসলি
যে Im sin ওমেগা টি। এটা যেহেতু একই ফেজে থাকে, আমাদের রেজিস্টিভ এলিমেন্টের ক্ষেত্রে একই ফেজে থাকে, সুতরাং এখানে আমাদের আর নতুন করে কোনো ফেজ অ্যাঙ্গেল বের করতে হবে না। ঠিক আছে, তো আমরা এখানে সরাসরি বলে দিতে পারি যে Im sin ওমেগা টি। তাহলে এটা হলো আমাদের কারেন্টের ভ্যালু পেলাম। এখন এটাকে যদি আমরা স্কেচ করি, স্কেচ করলে কেমন দেখাবে? তাহলে আমাদের ভোল্টেজের পিক ভ্যালু ছিল 100 আর কারেন্টের পিক ভ্যালু পেলাম 10। তার মানে আমরা ভোল্টেজের জন্য যে কার্ভটা আঁকবো তার যে পিক ভ্যালুটা পাবো তার 10 ভাগের 1 ভাগ হলো আমাদের কারেন্টের পিক ভ্যালু। সেভাবে আমরা একটা পয়েন্ট ধরে নিয়ে সেভাবে আমরা আঁকবো। তবে এক্ষেত্রে আমাদের দুজনেই সেম ফেজে থাকবে, কিন্তু দুজনের ভ্যালু ভিন্ন ভিন্ন। কারণ কি? কারণ হলো আমাদের রেজিস্ট্যান্স এখানে 10 ওহম, আর এই রেজিস্ট্যান্সের কারণে আমাদের কারেন্টটা 10 গুণ কমে গেছে। আচ্ছা, এরপরে নাম্বার বি তে আমাদের ভি এর ভ্যালু কত দেওয়া আছে? ভোল্টেজ ভি এর এক্সপ্রেশনে দেওয়া আছে 25 sin 377t প্লাস 60 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমাদের পিক ভ্যালু অফ ভোল্টেজ এটা কত? 25। আমি এখানে ভিএম পেয়ে গেলাম 25, আর এখানে আমাদের ফেজ কত দেওয়া আছে? sin 377t প্লাস 60 ডিগ্রি। এখানেও কিন্তু সে ওমেগার ভ্যালু আমাদের 377t। আচ্ছা, তাহলে তাই যদি হয় তাহলে আমরা কারেন্টের ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি? আবার সে আগের মতো করি, Im = Vm/R, 25/10, আর তাহলে আমাদের এখানে আসছে কত? 2.5 অ্যাম্পিয়ার। এখন যেহেতু এটা একটা রেজিস্টিভ এলিমেন্ট, তার মানে আবারও সেই কারেন্ট এবং ভোল্টেজ তারা একই ফেজে থাকবে, এবং আমাদের কারেন্টের ভ্যালুটা কত? আমরা কারেন্টের এক্সপ্রেশন কিভাবে লিখতে পারি? এখানে অবশ্যই I = Im sin ওমেগা টি প্লাস থিটা, যেরকম দেওয়া ছিল আগে সেরকমই বসে যাবে পরের অংশটুকু, তাদের কোনো ফেজে কোনো ডিফারেন্স নেই, তাহলে এই অংশটুকু সেম থাকবে। শুধু আমাদের এই যে ভিএম এবং আইএম এর মধ্যে যে মানগত যে পার্থক্যটা আছে, আমাদের সেটুকু শুধু চেঞ্জ করলেই আমাদের প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। আচ্ছা, তবে এক্ষেত্রে আমাদের আগেরটা কিন্তু কত দেওয়া ছিল? এখানে কিন্তু আমাদের কোনো ধরনের প্লাস মাইনাস কোনো ইয়ে দেওয়া ছিল না, কোনো অ্যাঙ্গেল দেওয়া ছিল না, কিন্তু পরেরটাই আমার যেহেতু প্লাস 60 ডিগ্রি দেওয়া রয়েছে, মনে রাখতে হবে যে যদি আমাদের এরকম কোনো সাইনোসয়েডাল ইকুয়েশনে প্লাস 60 ডিগ্রি থাকে বা প্লাস 30 ডিগ্রি থাকে বা প্লাস 45 ডিগ্রি থাকে, তাহলে আমাদেরকে 0 ডিগ্রির ঠিক 0 ডিগ্রির আগে থেকে আমাদের কার্ভ স্কেচিংটা শুরু করতে হবে। যত ডিগ্রি থাকবে তাহলে 0 ডিগ্রি থেকে তত ডিগ্রি আগে থেকে আমাদের এই কার্ভটা স্কেচ করা শুরু করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা যে 0 ডিগ্রির চেয়েও 60 ডিগ্রি আগে থেকে আমাদের ভোল্টেজ এবং কারেন্টের কার্ভটা শুরু হয়েছে, কিন্তু তাদের মধ্যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো ধরনের আমাদের ফেজ ডিফারেন্স কিন্তু নাই, দুজনেই একই ফেজে আছে। আচ্ছা, এরপর আমরা দেখব ইন্ডাক্টর। তো ইন্ডাক্টরটা কেমন জিনিস? এটা একটা কয়েলের মতো দেখতে জিনিস, এর মধ্যে একটা কয়েল থাকতে পারে। তো আমরা সবাই জানি যে ইন্ডাক্টর কিভাবে কাজ করে। ইন্ডাক্টর এসির সাথে এসিতে ইন্ডাক্টরের রেসপন্স কেমন, ডিসিতে ইন্ডাক্টরের রেসপন্স কেমন, তো সেগুলো একটু রিমাইন্ড করার চেষ্টা করছি। যে আমরা সবাই জানি যে ইন্ডাক্টরের মধ্যে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হয়। সেই ইন্ডাকশনের জন্য আমাদের এসি কারেন্টের সাথে এসি কারেন্টের রেসপেক্টে একরকম রেসপন্স করে এবং ডিসি কারেন্টের রেসপেক্টে অন্যরকম রেসপন্স করে। তো আমরা জানি যে ডিসি কারেন্টের বেলায়, আচ্ছা সবার আগে এটুকু আমরা জানি যে একটা ইন্ডাক্টরের অ্যাক্রসে কি পরিমাণ ভোল্টেজ পাবো, একটা ইন্ডাক্টরের অ্যাক্রসে কি পরিমাণ ভোল্টেজ পাওয়া যাবে, সেটা ডিপেন্ড করে কার উপরে? সেটা ডিপেন্ড করে আমাদের এই রেট অফ চেঞ্জ অফ কারেন্টের উপরে। রেট অফ চেঞ্জ অফ কারেন্ট মানে কি? আমরা একটা এসি কারেন্টের ক্ষেত্রে বা একটা এসি সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এসি সাপ্লাইয়ের যে ফ্রিকোয়েন্সিটা, কারেন্টের যে ফ্রিকোয়েন্সিটা, সেই ফ্রিকোয়েন্সিটা কিন্তু আমাদের রেট অফ চেঞ্জ অফ কারেন্ট। আচ্ছা,
তো এটা আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা কার উপরে, সেটা হলো যে আমাদের ইন্ডাকটেন্স অফ দ্য কয়েল। ওকে, কয়েলের ইন্ডাকটেন্সের উপরও কিন্তু এটা নির্ভর করে। তো আমরা এখন দেখব যে ইন্ডাক্টর সম্পর্কে আমরা কিভাবে বলতে পারি। আমরা বলতে পারি the voltage across an inductor is directly related to the rate of change of current through the coil. Consequently, the higher the frequency, the greater will be the rate of change of current through the coil and the greater the magnitude of the voltage. তার মানে আমাদের কারেন্টের ফ্রিকোয়েন্সি যত বেশি হবে, কারেন্টের রেট অফ চেঞ্জও তত বেশি হচ্ছে, আর ফ্রিকোয়েন্সি বা রেট অফ চেঞ্জ যত বেশি হবে আমাদের ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজটা আমরা তত বেশি পাবো। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমাদের আমাদের যে কারেন্ট ফ্লো করছে সে কারেন্ট যদি ফ্রিকোয়েন্সি খুবই কম হয়, ফ্রিকোয়েন্সি যদি খুবই কম হয় তাহলে আমরা সেখানে কি পাচ্ছি, সেখানে অবশ্যই আমরা ইন্ডাকটেন্স যেটা সেটা অনেক কম পাবো এবং আমাদের যে ভোল্টেজ ডেভেলপ হবে এর অ্যাক্রসে সে ভোল্টেজটাও অনেক কম পাবো। আর যদি আমরা এখানে একটা ডিসি সাপ্লাই ইউজ করি, ডিসি সাপ্লাইয়ের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত, অবভিয়াসলি 0। যদি ফ্রিকোয়েন্সি 0 হয় তার মানে কি আমাদের ডিসি সাপ্লাইয়ের ক্ষেত্রে কোনো রেট অফ চেঞ্জ অফ কারেন্ট আমরা পাবো না। তাহলে যদি রেট অফ চেঞ্জ অফ কারেন্ট না পাই তাহলে আমাদের এই ইন্ডাক্টরের অ্যাক্রসে কোনো ভোল্টেজও আমরা পাবো না, তখন এই ইন্ডাক্টরটা একটা শর্ট সার্কিটের মতো কাজ করবে। ওকে, আচ্ছা তাহলে আমরা বলতে পারি কি, the higher the inductance, the greater the rate of change of flux linkage and the greater the resulting voltage across the coil. ওকে, আচ্ছা এরপর the inductive voltage is directly related to the frequency and the inductance of the coil. যেহেতু এটা ফ্রিকোয়েন্সি এবং ইন্ডাকটেন্স অফ দ্য কয়েল এর সাথে ডিরেক্টলি রিলেটেড, এটাকে আমরা আগেই ডিফাইন করেছি। তবে আমরা এটা কিভাবে লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি VL = L DIL by dt। আচ্ছা এখন যদি আমরা এখানে DIL by dt এই অংশটাকে আমরা যদি একটু ভাঙি তাহলে কিভাবে লিখতে পারি, এই IL এর জায়গায় আমরা কি লিখতে পারি, IL সমান আমরা কি লিখতে পারি, IL সমান এখানে আমরা বলেছিলাম যে IL IM sin omega t। তো IM sin omega t যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে IM sin omega t কে আমরা যদি ddt করি তাহলে কি পাই, অবশ্যই আমরা তো ডিফারেন্সিয়েশনের নিয়ম জানি, তাহলে এখানে আমাদের ওমেগাটা সামনে চলে আসবে এবং সাইনটা cos হয়ে যাবে, তাহলে ওমেগা IM cos omega t এটা আমরা লিখতে পারি। আচ্ছা তাহলে এখন আমরা VL কি লিখতে পারছিলাম, VL আমরা জানতাম L DIL by dt। তাহলে এখানে আমরা L DIL by dt এর জায়গায় এই যে DIL by dt সমান আমরা কি পেয়েছি, ওমেগা IM cos omega t। তাহলে এটা এখন এখানে বসিয়ে দিই, তাহলে L ওমেগা IM cos omega t এটা বসাতে পারি আমরা এখন। তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়াচ্ছে, ওমেগা L IM ওমেগা cos omega t। ওকে, তাহলে এখন আমরা VL সমান যদি অন্যভাবে লিখি, যেহেতু আমাদের এটাকে আমরা সাইনুসয়েডাল ইকুয়েশন বা সাইন ওয়েভ হিসেবে কল্পনা করে নিয়েছিলাম, তাহলে এই ভোল্টেজটাকে যদি আমরা সাইন ওয়েভের সাহায্যে দেখাই বা সাইনের সাহায্যে দেখাই তাহলে আমরা এই যেহেতু ওমেগা L IM cos omega t ছিল, তাহলে আমরা যদি সাইন হিসেবে দেখাতে চাই তাহলে কি লিখব, তাহলে অবশ্যই আমরা এটা লিখতে পারি যে এখানে আমরা এটা লিখতে পারতাম ওমেগা L IM sin omega t plus 90 ডিগ্রি, দেখা যায় না, cos omega t সমান কি লিখতে পারি, sin omega t plus 90 ডিগ্রি। আচ্ছা তাই যদি লিখতে পারি তাহলে এখন আমাদের Vm সমান আমরা কি লিখতে পাচ্ছি, এই যে Vm সমান আমরা লিখতে পাচ্ছি ওমেগা L IM, সেটাই লিখলাম, Vm সমান আমরা লিখতে পাচ্ছি ওমেগা L IM। আচ্ছা তো আমরা যদি এই সার্কিটের বা এই ইন্ডাক্টর এলিমেন্টের যদি আমরা এখন ভোল্টেজ এবং কারেন্টের রেসপন্স দেখতে চাই তাহলে আমরা দেখতে পারি
যে এখানে কেমন দেখলাম যে আমাদের কারেন্টের যে ইকুয়েশনটা ছিল IL = IM sin ওমেগা টি, আর ভোল্টেজ ইকুয়েশনটা কি দেখলাম VL = VM sin ওমেগা টি প্লাস 90। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কারেন্ট এবং ভোল্টেজের যে ফেজ, সে ফেজ যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের ভোল্টেজ কারেন্টের চেয়ে 90 ডিগ্রি লিড করছে। তার মানে আমাদের কারেন্ট ভোল্টেজের চেয়ে 90 ডিগ্রি ল্যাগে আছে বা পিছিয়ে আছে। আচ্ছা, তাহলে আমাদের এটা যদি এখন একটা কার্ভ দেখি আমরা, তো কার্ভ দেখলে আমরা দেখতে পাই যে ভোল্টেজ যেহেতু 90 ডিগ্রি এগিয়ে আছে, তার মানে জিরোরও 90 ডিগ্রি বাম থেকে আমাদের ভোল্টেজের কার্ভটা শুরু হবে, আর কারেন্টের কার্ভটা কোথা থেকে শুরু হবে, তাহলে জিরো থেকে শুরু হবে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভোল্টেজটা কারেন্টের চেয়ে 90 ডিগ্রি এগিয়ে আছে এবং কারেন্ট ভোল্টেজের চেয়ে 90 ডিগ্রি পিছিয়ে আছে। তো এটাই হলো আমাদের ইন্ডাক্টরের একটা রেসপন্স কার্ভ। আচ্ছা, তো আমরা এখানে ওমেগা এল দেখেছিলাম। তো এখানে যদি আমরা দেখি যে এই যে Vm = ওমেগা এল ইন্টু Im, তাহলে এই ওমেগা এলটা কি এখানে আসলে এই ওমেগা এলটাই হলো আমাদের ইন্ডাকটেন্স। এই ওমেগা এলটা কি আমাদের, এটা হলো আমাদের সেই মানে ইম্পিডেন্স, সরি, এটা হলো ইন্ডাকটিভ ইম্পিডেন্স। আচ্ছা, তো এই ইম্পিডেন্সকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি, এই রিঅ্যাকট্যান্সকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি, এই রিঅ্যাকট্যান্সকে আমরা প্রকাশ করে থাকি XL দ্বারা। তাহলে XL = আমরা কি লিখতে পারি, ওমেগা এল। ওকে, আচ্ছা, তো এখন আমরা যদি একটা एग्जांपल দেখি, যে एग्जांपल 2 তে কি বলা হচ্ছে, the voltage across a 0.5 হেনরি। আচ্ছা, হেনরি কি, হেনরি দ্বারা কি বোঝানো হয়, হেনরি হলো আমাদের ইন্ডাকটেন্সের একক। ওকে, আচ্ছা, তাহলে 0.5 হেনরি কয়েল is provided below. What is the sinusoidal expression for the current? আমাদের এখানে ভোল্টেজের এক্সপ্রেশন দেওয়া আছে, কারেন্টের এক্সপ্রেশন আমাদের বের করতে হবে। ওকে, তাই যদি হয়, আমার আগে এখানে আমার কিসের ভ্যালু দেওয়া আছে, এটা আমাদের ইন্ডাকটেন্সের ভ্যালু এল এর ভ্যালু দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে কি ভ্যালু বের করব, আমরা আগেই আমাদের রিঅ্যাকট্যান্সের ভ্যালুটা বের করে নিব। তাহলে আমরা XL = কি জানি, ওমেগা এল। তাই যদি হয় তাহলে ওমেগার ভ্যালু কত এখানে। আচ্ছা, একটু দেখে নিই যে আমরা V = VM sin ওমেগা টি জানতাম। এখানে এই 100টা আসলে কার ভ্যালু, 100 হলো VM এর ভ্যালু, আর sin ওমেগা টি জানতাম। তাহলে এখানে যে 20 কার ভ্যালু, 20 হলো ওমেগার ভ্যালু। তাহলে XL = যদি আমরা ওমেগা এল লিখি, তাহলে ওমেগার ভ্যালু জানি, এল এর ভ্যালু আমার দেওয়া আছে। তাহলে আমরা ওমেগার ভ্যালু 20, এল এর ভ্যালু 0.5, তাহলে আমাদের XL এর ভ্যালু কত, রিঅ্যাকট্যান্সের ভ্যালু হলো 10 ওহম। ওকে, তাহলে আমাদের রিঅ্যাকট্যান্স বেরিয়ে গেল। আবার আমাদের এখানে ভোল্টেজও দেওয়া আছে। এখন আমরা কারেন্ট বের করে ফেলতে পারি। তাহলে আমরা IM = কি বলতে পারি, Vm/XL। সো এখানে Vm এর ভ্যালু কত, 100, তাহলে IM এর ভ্যালু আমরা কত পাচ্ছি, 100/10, তার মানে 10 অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে আমাদের যেহেতু এটা একটা ইন্ডাকটিভ সার্কিট নিয়ে আমরা কথা বলছি, ইন্ডাক্টর নিয়ে যেহেতু কথা বলছি, তাহলে এখানে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স কত সেটাও কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি। তাহলে আমাদের এটা জানা আছে। তাহলে এখন আমরা বলতে পারি যে কারেন্ট ভোল্টেজের চেয়ে 90 ডিগ্রি পিছিয়ে থাকে। তাহলে ভোল্টেজের এক্সপ্রেশন যদি হয় V = 100 sin 20t, তাহলে কারেন্টের এক্সপ্রেশন কি হবে, অবশ্যই এই যে 10 sin 20t - 90। ওকে, যেহেতু কারেন্ট পিছিয়ে আছে, তাই কারেন্ট অবশ্যই এই এক্সপ্রেশন আমার কি হবে, 20t - 90। আর যদি আমাদের এখানে I এর ভ্যালু দেওয়া থাকতো এরকম, আমাদেরকে যদি V এর ভ্যালুটা বের করতে হতো, তাহলে কি করতাম, তাহলে আমরা বলতাম যে যেহেতু V বা ভোল্টেজ কারেন্টের তুলনায় 90 ডিগ্রি এগিয়ে থাকে, তাহলে এটা হতো তখন সেই হিসেবে Vm বের করে নিয়ে তারপরে sin 20t + 90 ডিগ্রি। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এরপর আমরা ক্যাপাসিটিভ সার্কিট নিয়ে কথা বলবো।
আচ্ছা, তো আমরা ক্যাপাসিটর সম্পর্কে আমরা সবাই জানি যে ক্যাপাসিটরটা কি। ক্যাপাসিটরের দুইটা প্লেট থাকে, এই দুইটা প্লেটের মাঝে একটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল থাকে, ঠিক আছে। তো এখানে কি হয়, একটা ক্যাপাসিটরে আমাদের ওই প্লেটের উপর ডিপেন্ড করে, ক্যাপাসিটরে যে দুইটা প্লেট ইউজ করা হয় আর তাদের মাঝে যে ইনসুলেটর ইউজ করা হয়, তো এই প্লেটের ডাইমেনশনের উপর ডিপেন্ড করে, এরিয়ার উপর ডিপেন্ড করে যে এই একটা ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স কত হবে বা তার চার্জের ধারণ ক্ষমতা কত হবে। আবার এই ক্যাপাসিটরের প্লেট দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপরও ডিপেন্ড করে যে আমাদের ক্যাপাসিটেন্স কত হবে। তো ক্যাপাসিটেন্স কেমন হবে তার যে সমীকরণ সেটা আমাদের অবশ্যই সবার জানা আছে। আমরা কি জানি, আমরা জানি যে C = ε0A/d। তো এখানে ε0 হলো আমাদের সেই ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এটা ডিপেন্ড করে যে আমাদের যে ইনসুলেটরটা ব্যবহার করছি তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করে ε0 এর ভ্যালু। এরপরে এটা কি, এটা হলো আমাদের ক্যাপাসিটরের প্লেটের যে এরিয়া, সেই এরিয়াটাকে আমরা বলি এ। আর ডিটা কিসের ভ্যালু, ডিটা হলো এই যে ক্যাপাসিটরের দুটো প্লেটের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হলো ডি। আচ্ছা, তাহলে এখন একটা ক্যাপাসিটর ডিসির সাথে কেমন আচরণ করে আর এসি সাপ্লাইয়ের সাথে কেমন আচরণ করে। তো আমরা জানি সবাই যে ক্যাপাসিটর কিন্তু ডিসি ভোল্টেজকে কিন্তু সে বা ডিসি কারেন্টকে কিন্তু সে কি করে, বাধা প্রদান করে বা সে এখানে ওপেন সার্কিটের মতো আচরণ করে। আর এসির বেলায় কি হয়, এসির বেলায় সে তার মধ্যে পাস করতে দেয়। তবে এসি সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে যে এর রিঅ্যাকট্যান্স কেমন হবে। ওকে, আচ্ছা, তো আমরা ক্যাপাসিটর মানে কি বলতে পারি, the voltage across capacitor is limited by the rate at which charge can be deposited on or released by the plates of the capacitor during the charging and discharging phases. ওকে, তারপরে আমাদের ক্যাপাসিটেন্স আমরা বিভিন্নভাবে এটাকে প্রকাশ করতে পারি। আমরা Q = CV বলতে পারি। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা যদি একটা ক্যাপাসিটরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টকে আমরা পরিমাপ করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি জানি, IC আমরা কি বলতে পারি, IC বলতে পারি CdVc/dt। আচ্ছা, তো এখানে রেট অফ আমাদের এই ইকুয়েশনটা কি নির্দেশ করছে যে আমাদের এই রেট অফ চেঞ্জ অফ ভোল্টেজ, আমাদের রেট অফ চেঞ্জ অফ ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর যত বেশি হবে আমাদের ক্যাপাসিটিভ কারেন্টও তত বেশি হবে। ঠিক আছে, আমাদের রেট অফ চেঞ্জ অফ ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর যত বেশি হবে আমাদের ক্যাপাসিটিভ কারেন্টও তত বেশি হবে। তার মানে আমাদের ক্যাপাসিটিভ কারেন্ট বা ক্যাপাসিটরের কারেন্ট কার সাথে রিলেটেড, অবশ্যই চেঞ্জ ইন ভোল্টেজ। চেঞ্জ ইন ভোল্টেজটা মানে কি, অবশ্যই ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি এবং ক্যাপাসিটেন্সের সাথে সরাসরি রিলেটেড হলো ক্যাপাসিটিভ কারেন্ট। আচ্ছা, তো ক্যাপাসিটিভ কারেন্ট এবং ক্যাপাসিটিভ কারেন্টের বেলায় আমরা কিন্তু যে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের কথা আমরা বলি, সেই ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সকে আমরা এক্সসি দ্বারা প্রকাশ করে থাকি। আর এই এক্সসি আমরা বলতে পারি 1/ωc। এক্ষেত্রেও ওমেগা সেই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর সিটা হলো আমাদের ক্যাপাসিটেন্স। আচ্ছা, তো একটা ক্যাপাসিটিভ আমাদের এলিমেন্টের ক্ষেত্রে, ক্যাপাসিটর এলিমেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে যে রিলেশন, সেক্ষেত্রে ইন্ডাক্টরের ঠিক উল্টাটা হয় এখানে, যে ইন্ডাক্টরে ভোল্টেজ কারেন্টের চেয়ে 90 ডিগ্রি এগিয়ে থাকে এবং কারেন্ট পিছিয়ে থাকে 90 ডিগ্রি। আর এক্ষেত্রে ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট 90 ডিগ্রি এগিয়ে থাকে এবং ভোল্টেজ 90 ডিগ্রি পিছিয়ে থাকে। এক্ষেত্রে আমাদের কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স হলো 90 ডিগ্রি, যেটা আমাদের এখানকার
ফিগার 8 থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি। আচ্ছা, এরপর আমরা একটা এক্সাম্পল দেখি যে voltage across a 1 microfarad capacitor is provided below। আমাদের একটা ভোল্টেজ দেওয়া আছে। What is the sinusoidal expression for the current? এখন আমাদের কারেন্টের সাইনোসয়েডাল এক্সপ্রেশনটা কি হবে সেটা বের করতে হবে। তো আমরা ইন্ডাক্টরের ক্ষেত্রে যেভাবে এই ধরনের ম্যাথটা দেখেছিলাম, এক্ষেত্রেও সে আমরা একই পন্থা অবলম্বন করব। প্রথমে আমরা কি করব, রিঅ্যাকট্যান্সের ভ্যালুটা বের করে নেব। তো আমরা এখানে আমরা জানি যে রিঅ্যাকট্যান্সের ভ্যালু আমরা কি পেয়েছি, xc = 1/ωc। তো এখানে আমাদের ওমেগার ভ্যালু কত, অবশ্যই ওমেগার ভ্যালু হলো এই যে 400। ওমেগার ভ্যালু 400 আর ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সটা কত দেওয়া ছিল, 1 মাইক্রোফ্যারাড। আচ্ছা, 1 মাইক্রোফ্যারাড মানে কত ফ্যারাড, 10⁻⁶ ফ্যারাড। আচ্ছা, তাহলে 1/ωc জায়গায় আমরা 400 * 1 * 10⁻⁶ ফ্যারাড এটা লিখতে পারি। তাহলে আমাদের ক্যালকুলেশন করার পরে আমরা কত পাচ্ছি, 2500 ওহম। তাহলে এটা হলো আমাদের রিঅ্যাকট্যান্স কার, আমাদের এই যে ক্যাপাসিটরটা দেওয়া আছে এই ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্স হলো 2500 ওহম। আচ্ছা, এখন তাহলে আমাদের কারেন্টের এক্সপ্রেশন বের করা সহজ হয়ে গেল, যেহেতু আমরা রিঅ্যাকট্যান্স বের করে ফেলছি। তাহলে এখন Im = কি বলতে পারি, Vm/xc। তাহলে Vm এর ভ্যালু আমাদের দেওয়া আছে, সেটা কত, 30। আচ্ছা, তাহলে 30 / 2500 আমরা এখানে পাচ্ছি 0.012 অ্যাম্পিয়ার। তাহলে এটাকে যদি আমরা মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে লিখতে চাই তাহলে 12 মিলি অ্যাম্পিয়ার লিখতে পারি। তো এই যে 12 মিলি অ্যাম্পিয়ার, এটা আমরা কারেন্টের মানে পিক কারেন্ট পেয়েছি, Im এর ভ্যালু পেয়ে গেছি। তো এই Im এর ভ্যালু যখন পেয়ে গেছি, তাহলে এখন আমাদের কারেন্টের এক্সপ্রেশন আমরা কি লিখতে পারি, I = 0.0120 sin 400t। আর যেহেতু কারেন্টের ইকুয়েশন লিখছি, কারেন্ট এখানে কি থাকে, ল্যাগে না লিডে, অবশ্যই লিডে। তাহলে ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট লিডে থাকে, তাহলে কারেন্টের ক্ষেত্রে কি করব, 0.0120 sin 400t + 90 ডিগ্রি। তাহলে আমাদের কারেন্টের ইকুয়েশনটা হবে কি সেটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, বেশ ভালো। এরপরে আমরা দেখব যে আমাদের এল এবং সি মানে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের বিভিন্ন সাপ্লাইয়ের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সিতে আমাদের কিরকম রেসপন্স করে। তো ডিসি সার্কিটের ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি যে একটা ডিসি সার্কিটে ফ্রিকোয়েন্সি কত হয়, অবশ্যই ফ্রিকোয়েন্সি 0। ফ্রিকোয়েন্সি যদি 0 হয় তাহলে তার রিঅ্যাকট্যান্স কত হয়, একটা ইন্ডাক্টরের রিঅ্যাকট্যান্স কত হয়, ইন্ডাক্টরের রিঅ্যাকট্যান্সের ক্ষেত্রে আমরা জানি XL = 2πfL বা ওমেগা এল। তো এই ক্ষেত্রে ওমেগার ভ্যালু বা 2πf যেহেতু, তো f এর ভ্যালু এখানে কত, ডিসি সার্কিটের ক্ষেত্রে অবশ্যই 0। তাহলে আমাদের XL এর ভ্যালু কত দাঁড়িয়ে গেল, XL এর ভ্যালু হয়ে গেল 0। তার মানে আমাদের একটা ডিসি সার্কিটের ক্ষেত্রে ইন্ডাক্টরে কোনো ধরনের রিঅ্যাকট্যান্স থাকে না। আর যেহেতু ইন্ডাক্টরে কোনো ধরনের রিঅ্যাকট্যান্স থাকে না, তাই ইন্ডাক্টরের অ্যাক্রসে কোনো ভোল্টেজও ড্রপ হয় না। আর এই জন্য ইন্ডাক্টরটা একটা শর্ট সার্কিটের মতো কাজ করে। ওকে, আচ্ছা। আর যদি খুব বেশি হাই ফ্রিকোয়েন্সি কোনো সাপ্লাই হয় তাহলে কি হবে, তাহলে XL = 2πfL। এখানে f এর ভ্যালুটা ভেরি হাই, তো আমরা যদি এটা ইনফিনিটি ধরি তাহলে XL ও ইনফিনিটি হয় বা ভেরি হাই হয়। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের রিঅ্যাকট্যান্স ভেরি হাই, আর যদি রিঅ্যাকট্যান্স ভেরি হাই হয় সেটা কি হয়, সেটা ওপেন সার্কিটের মতো কাজ করে। ওকে, আচ্ছা। তো আমরা এখানে ইন শর্ট আমরা এখানে দেখিয়ে দিয়েছি যে XL এর ভ্যালু 0 ওহম কখন, যদি ফ্রিকোয়েন্সি 0 হয় মানে ডিসি সাপ্লাই হয়। আর যদি XL এর ভ্যালু ইনফিনিটি হয় কখন, বা ভেরি লার্জ রিঅ্যাকট্যান্স কখন হয়, যখন আমাদের ফ্রিকোয়েন্সিটা অনেক বড় হয়। ঠিক আছে, আচ্ছা। এখন যদি আমরা ক্যাপাসিটরের রেসপন্স নিয়ে কথা বলি,
তাহলে আমরা কি বলতে পারি? The capacitor can be replaced by an open circuit equivalent in DC circuits since F is equal to 0 hertz. আচ্ছা, তো ডিসি সার্কিটের ক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সি যেহেতু 0, তাই এর একটা ক্যাপাসিটর রিঅ্যাকট্যান্সকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? যে XC is equal to 1 over omega C. 1 over omega C মানে কি? 1 over 2 pi FC. Anything divided by 0 এর ভ্যালু কত? obviously ইনফিনিটি। তাহলে এক্ষেত্রে আমাদের ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্সটা কি হচ্ছে? ভেরি হাই হচ্ছে। আর ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্স যদি ভেরি হাই হয় তাহলে সেটা কিসের মতো কাজ করে? একটা ওপেন সার্কিট এর মতো কাজ করে। আচ্ছা, আর যদি ভেরি হাই ফ্রিকোয়েন্সির কথা বলি এবং সেটা যদি ফাইনাইট ক্যাপাসিটেন্স, তো ফাইনাইট ক্যাপাসিটেন্সের কারণে জন্য আমরা কি পাই? তার রিঅ্যাকট্যান্স কত পাই? FC is equal to 1 over 2 pi FC। এক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সি ভ্যালু যদি বেশি হয়, ফ্রিকোয়েন্সিটা কিসে আছে? অবশ্যই হরে আছে। তার মানে এই F এর ভ্যালু যত বাড়বে আমার XC এর ভ্যালু তখন কত হবে? তত কমবে। তাহলে যদি আমার ভেরি হাই ফ্রিকোয়েন্সি কথা বলি তাহলে ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্সের ভ্যালু অনেক কমে যায়। তাহলে ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্স ভ্যালু যখন অনেক কমে যায় তখন সেটা কিসের মতো কাজ করে? তখন সেটা শর্ট সার্কিটের মতো কাজ করে। তো এটাকে যদি আমরা শর্টে লিখি তাহলে কিভাবে লিখতে পারি? যে XC টেন্ডস টু বা ইজ ইকুয়াল টু ইনফিনিটি যখন ফ্রিকোয়েন্সি 0 হার্টজ, আবার রিঅ্যাকট্যান্সের ভ্যালু 0 যখন ফ্রিকোয়েন্সি ভেরি হাই। ঠিক আছে? তো এটাকে আমরা একসাথে যদি প্রকাশ করে থাকি তাহলে এভাবে বলতে পারি যে একটা ইন্ডাক্টরে যদি 0 ফ্রিকোয়েন্সির বা একটা ডিসি সোর্স থেকে, একটা ডিসি সার্কিট থেকে আমাদের একটা ডিসি সার্কিটে ইন্ডাক্টর কিসের কাজ করে? শর্ট সার্কিটের মতো কাজ করে। এই যে আমাদের এখানে দেখানো হয়েছে একটা শর্ট সার্কিটের মতো কাজ করে। আর যদি একটা এসি সার্কিটে ইন্ডাক্টর ইউজ করা হয় এবং সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি যদি অনেক হাই থাকে তাহলে আমাদের ইন্ডাক্টরটা কি কাজ করে? ওপেন সার্কিটের মতো কাজ করে এবং সেক্ষেত্রে তার ইম্পিডেন্সটা ভেরি হাই। আচ্ছা, এরপর ক্যাপাসিটরের কথা যদি আমরা বলি, তো ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হয়? যদি আমাদের ফ্রিকোয়েন্সিটা 0 হয়, যদি ফ্রিকোয়েন্সি 0 হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখলাম? যে ক্যাপাসিটরের যে রিঅ্যাকট্যান্স সেটা কিন্তু ইনফাইনাইট হয় এবং সেটা ওপেন সার্কিটের মতো কাজ করে। আর যদি ভেরি হাই ফ্রিকোয়েন্সিতে ক্যাপাসিটর কাজ করে তাহলে ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্সটা অনেক কমে যায় এবং ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্স যখন অনেক কমে যায় তখন এটাকে আমরা বলতে পারি এটা শর্ট সার্কিটের মতো কাজ করে। ওকে, তাহলে আমরা আর, এল এবং সি এর যে রেসপন্স সেটা আমরা দেখতে পেলাম। তো আজকের ক্লাস আমরা এ পর্যন্তই রাখবো। আমরা আজকে আর, এল এবং সি রেজিস্টর, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের রেসপন্সটা দেখলাম যে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে এদের রেসপন্স কেমন, বা আমাদের কারেন্ট এবং ভোল্টেজের সাইনুসয়েডাল এক্সপ্রেশনে কি রকম পার্থক্য হয় ক্যাপাসিটর, ইন্ডাক্টর এবং রেজিস্টরের ক্ষেত্রে। তো আমরা ওভারঅল যদি একটা রিভিউ বলি তাহলে আমরা কি বলতে পারি? যে রেজিস্টরে আমাদের কারেন্ট এবং ভোল্টেজ এর ইকুয়েশনে ফেজ ডিফারেন্সটা 0 থাকে, তো কারেন্ট এবং ভোল্টেজ এক সেম ফেজে থাকে। অন্যদিকে রেজিস্টর ইন্ডাক্টরের ক্ষেত্রে ইন্ডাক্টরে আমাদের সাইনুসয়েডাল ভোল্টেজ আমাদের সাইনুসয়েডাল কারেন্টের চেয়ে কি হয়? 90 ডিগ্রি লিড করে। তাহলে আমাদের কারেন্টও কি হয়? 90 ডিগ্রি ল্যাগ করে। তো এই ক্ষেত্রে আমরা জানি যে কারেন্ট এবং ভোল্টেজের ক্ষেত্রে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স হলো 90 ডিগ্রি। তো এগুলোর ম্যাথ করার সময় আমাদের এগুলো মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। আর ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা কি দেখলাম? যে ক্যাপাসিটরের ক্ষেত্রে আমাদের কারেন্ট ভোল্টেজের চেয়ে 90 ডিগ্রি লিড করে আর ভোল্টেজের ক্ষেত্রে ল্যাগ করে। ওকে, আর এক্ষেত্রেও কারেন্ট এবং ভোল্টেজের মধ্যকার যে ফেজ ডিফারেন্স সেটা হলো 90 ডিগ্রি। তো
আর কোন ফ্রিকোয়েন্সিতে কে শর্ট সার্কিট কে ওপেন সার্কিটের মতো কাজ করে সেগুলো আলোচনা করলাম। তো আজকের এই আলোচনা দেখার পর যদি কারো কোনো প্রশ্ন থাকে তো প্রশ্ন করতে পারেন। আর আমরা এর পরবর্তীতে আরএলসির কিছু সিরিজ প্যারালাল সার্কিট নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। ওকে, তো সবাই ভালো থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করি, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।